আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেঘবালিকা ভালোবাসা গল্পের 17 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। ভালোবেসে ভালোবাসার মানুষ যদি এত বড় খেলা খেলে, তাহলে ভালোবেসে এই খেলা মেনে নিতে এত কষ্ট হয় কেন আমাদের? ভালোবাসায় এত যন্ত্রণা কিসের? পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, তাদের মধ্যে কেউ রূপের প্রেমে পড়ে, আর কেউ হয়তো ব্যক্তিত্বের। তবে রিমা তো ভালোবেসেছিল একজনের অসহায়তা দেখে। সেই দিন এক ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হয় তারা। সেই দিন ঘুম থেকে উঠে সকাল সকাল বেরিয়েছিল রিমা। প্রথমে ব্যাংকে টাকা জমা দিতে, তারপর সারাদিন 3 বান্ধবী মিলে পুরো শহর দাপিয়ে বেড়াতে। সেই উদ্দেশ্যে সিএনজিতে উঠে বসে তিনজন একসাথে হলে পুরো দুনিয়া ভুলে বসে তারা। সেই দিনও গল্প করতে করতে তুলপাড়ের অবস্থা। হঠাৎ সিএনজি চালকের ফোন আসে। ফোন রিসিভ করে চালাক কথা বলার তালে অসাবধানতায় সামনে থাকা বাইকে ধাক্কা মারে। ছেলেটি বাইক থেকে ছিটকে পড়ে সিএনজির সামনে চলে আসে। পিছন থেকে চলন্ত বাসের চাকায় মিশে যায় ছেলেটির পা। সিএনজিতে থাকা 3 জনই আঘাত পায়। সিএনজি চালক সিএনজি রেখেই পালিয়ে যায়। রিমা সহ বাকিরা সিএনজি থেকে বের হয়। পড়ে থাকা ছেলেটির মর্মর অবস্থা, জ্ঞান নেই। মুখ দেখে চমকে যায় রিমা। রিমা ছেলেটিকে চিনে। ছেলেটির নাম শুভ, ভালো চিত্রে আঁকে। রিমা দেখতে পারে না ছেলেটির এই অবস্থা, চোখ বন্ধ করে থাকে। রাস্তার মানুষ বাস চালককে টেনে নামায়। কিছু মানুষ মিলে ছেলেটিকে হসপিটালে নেন। রিমা, সিনথিয়া আর অতিথিও যায় সাথে। শুভর কল লিস্টের প্রথম নম্বরে কল দিলে কিছু ছেলে বন্ধু আসে, কিন্তু পরিবারের কেউ আসে না। ছেলেটির ইমার্জেন্সি অপারেশন করার প্রয়োজন, কিন্তু ফর্মালিটিসের জন্য ছেলেটির পরিবারকে প্রয়োজন। কিন্তু তার বন্ধুরা জানায় ছেলেটির পরিবার নেই। একটা বোন আছে, সেও দেশের বাইরে থাকে। রোগীর পরিবারের অনুপস্থিতি আর টাকা জমা না করার কারণে ফলে রাখা হয় ওইভাবেই ছেলেটিকে। রিমার নরম মনটা সেদিন বহু করে হু হু করে কেঁদে উঠছিল। কেন উঠছিল তার কারণ জানা নেই। একজন অসহায় ছেলের পাশে দাঁড়ানোর জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল। প্রথমবারের মতো সে একটা বড় সিদ্ধান্ত নেয়। হসপিটালের রিসিপশনে দাঁড়িয়ে রিসিপশনটিকে বলে, একটু আগে অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্টের ট্রিটমেন্টের জন্য কি কি ফর্মালিটি আছে? জি ম্যাম, পেমেন্ট করতে হবে আর বডি সাইন করতে হবে। অ্যামাউন্ট 50K দিলে ট্রিটমেন্ট শুরু হবে, বাকিটা পরে পেমেন্ট করা যাবে। এজ এ ফ্রেন্ড, আমি বন্ড সাইনে সাইন করতে চাই। হবে, ওনার ফ্যামিলির সদস্য প্রয়োজন। শুভর ফ্যামিলি নেই, পরিবারের পর সবচেয়ে কাছের মানুষ হলো বন্ধু। আমি শুভর বন্ধু, আমি শুভর পরিবার। আপনি সব রেডি করুন, আমি পেমেন্ট করে দিচ্ছি। সেই দিন রিমা অন্য রূপ দেখা গিয়েছিল। তিথি, সিনথিয়া তারা তো দেখে অবাক হয়ে তাকিয়েছিল। রিমা যা করেছিল তাতে মনে হচ্ছিল সে 50,000 না 100 টাকা পেমেন্ট করতে যাচ্ছে। সিনথিয়া রিমাকে টেনে নিয়ে বলে, তুই ওকে চিনিস? কি হয় তোর? কখনো তো বলিসনি বন্ধু। কোথাকার বন্ধু? বলিসনি তো। আর এত টাকা পাবি কোথায়? বাবার ভিসার ডেট শেষ, ওইখানে টাকার প্রয়োজন, তাই এই 1 মাসে কোনো টাকা পাঠায়নি। গত বছর মামাকে 1 লাখ টাকা দিয়েছিল বাবা। সানডে মামা টাকা দিয়ে গিয়েছে। আম্মুর কাছে গুছানো কিছু টাকা আছে, তাই বলল বাকি টাকা ব্যাংকে রেখে আসতে। টাকা নিয়ে বের হয়েছিলাম আজ। সামনেই তো ব্যাংক, ভেবেছিলাম নেমে জমা দিয়ে চলে যাব। পাগল তুই? ওই টাকা এখানে দিবি? তোর মা তোকে মেরে ফেলবে। আগে তো মানুষের জীবন। আমি শুধু 50K দিব, ওনার জ্ঞান ফিরলে ব্যাগ নেওয়া যাবে। তুই আন্টিকে কি করে ম্যানেজ করবি? আর ছেলেটি যদি টাকা ব্যাগ না দেয়, মানে না দিতে পারে? না দিলে নাই। নতুন টিউশন হয়েছে 2টো, টাকা পরিশোধ করতে 10 মাস লাগবে। আন্টি যদি বুঝে যায়, বুঝবে না। এত কিছু সে বুঝে না। 10 মাসের মধ্যে টাকা জমা দিয়ে দিলেই ব্যাংকে হবে। শুভ ট্রিটমেন্ট শুরু হয়। রিমা, সিনথিয়া, তিথি সারাদিন ওইখানে থাকে। রাতে বাসায় ফিরে। রাতে ঘুম হয়নি রিমার। ভোরে আলো ফুটতে সে উঠে পড়ে। সিনথিয়া তিথিকে নিয়ে 10টা নাগাদ হসপিটালে যায়। ছেলেটির জ্ঞান ফিরেছে। তার ছেলে বন্ধুরা ইতিমধ্যেই রিমার কথা বলে ফেলেছে শুভকে। রিমা পথেই ডাক্তারের কাছে ছেলেটির কন্ডিশন জিজ্ঞাসা করে। ডাক্তার বললেন বাম পা ঠিক হতে নাও পারে। রিমা ছেলেটির সাথে দেখা করে। সেখান থেকে শুভর সাথে ভালোভাবে পরিচয় থেকে প্রণয়। সেই সূত্র ধরে শুভর বাসায় কয়েকবার আসা যাওয়া করেছে সে। শুভর নিজের বাসায় নয়, বাসাটা তার বোনের। বোন দেশের বাইরে, পুরো বাসা জুড়ে সে একাই থাকে। এক পর্যায়ে দুজনের মনে একটা ভয় ছিল, যদি রিমার পরিবার না মানে, বাবা মা কখনোই চাইবে না তার মেয়েকে এমন একজনের হাতে তুলে দিতে। সে জায়গা থেকে রিমা জোরাজুরি করে গোপন বিয়ে করার জন্য। বাকিটা সে দেখে নিবে। রিমার জিদের কাছে হেরে গিয়েছে শুভ। রিমাকে গোপনে বিয়ে করে। সেই সূত্রে এই বাসায় তারা ভীষণ চেনা। প্রাইভেট আর ভার্সিটি ফাঁকি দিয়ে অনেকবারই তো এই বাসায় এসেছে সে। এই সাইড টেবিলের ড্রয়ারে রাখা
ফটো ফ্রেম তো তাদের বিয়ের দিনের শুভর ফোনে শুভর ক্লিক তোলা ছবি, তারপর ফ্রেম বন্দি করা রয়েছে। রিমা যখন এখানে আসতো ফ্রেমটা সাইড টেবিলে রাখতো, আবার যাওয়ার সময় ডয়ারে রেখে যেত। কত স্মৃতি, কত ভালোবাসার মুহূর্ত এই 4 দেওয়ালের মাঝে জমা হয়ে আছে। রিমা কি সেই রুম চিনতে ভুল করতে পারে? বুকের মধ্যে হঠাৎ করে উতাল পাতার জ্বর শুরু হয় রিমার। এত বিশ্বাস, এত ভরসা, এত ভালোবাসার মানুষটা শেষ পর্যন্ত তাকে কিডন্যাপ করলো। কিন্তু কেন? রিমা ধীর পায়ে আবার আগের জায়গায় ফিরল। এতক্ষণে বেঁধে রাখা যে হাত দুটো প্রাণপণের চেষ্টা করে খুলছিল, সেই বাঁধনে পেঁচিয়ে নিল নিজের হাত। ভালোবেসে যে মানুষটাকে ঠকালো তার হাতের মরার জন্য সে প্রস্তুত। ইফরাত গাড়ির স্পিড বাড়াচ্ছে, আবার লুকিং গ্লাসে চোখ রেখেই প্রয়োজন বুঝে কমিয়ে নিচ্ছে। বারবার বাইরে তাকানো, হাতে রিভলভার খেয়াল করছে সিনথিয়া। ইফরাতের দৃষ্টি দিকে লক্ষ্য করতে থাকে। কিছুক্ষণ পর বুঝতে পারে পিছনের গাড়ি তাকে লক্ষ্য করছে। সিনথিয়া চুপচাপ পুরো বিষয়টা বোঝার চেষ্টা করে, তারপর দীর্ঘ গলায় বলে, কোনো প্রবলেম? অজ্ঞতা আর কৌশলে একটানে দাপিয়ে ছুটে চলে গেল ইফরাতের গাড়ি। পিছু নয়, পিছনের গাড়িটি। আজকে যেন লুকোচুরি নেই, সামনাসামনি খেলা। ইফরাত গাড়ির স্পিড বাড়ায়, পিছনের গাড়িও ছুটে আসে বাঘের মতো, যেন এখনই গিলে খাবে। নিজের কৌশলে গাড়িটি শহরের বাইরে নিয়ে যায়, জনমানবহীন সোজা রাস্তা। সিনথিয়া দীর্ঘলায় বলে, কোথায় যাচ্ছি আমরা? ইফরাত দক্ষ হাতে গাড়ির রাস্তার পাশ ঘেঁষিয়ে নেয়। পিছন গাড়ি তাদের ছুঁই ছুঁই। ইফরাত তার সুচল দৃষ্টি রাখে লুকিং গ্লাসে, সাইড গ্লাসের কাজ নামিয়ে দেয়, পাশাপাশি বলে, কেউ ফলো করছে আমাদের। সিনথিয়া তড়িঘড়ি করে পিছনে তাকায়। ইফরাত গাড়ির স্পিড কমায়, পিছনের গাড়ি তাল সামলাতে না পেরে সামনের গাড়ির মাঝামাঝি আসে। ইফরাত দক্ষ হাতে গাড়ির চাকার বরাবর রিভলভার তাক করে। পিছনের গাড়ির লোকগুলো ভালোই গাড়ি চালাতে দক্ষ, না হলে কি করে বিপদ বুঝে গাড়ি পিছিয়ে নিতে পারতো না। ইফরাত আবারও গাড়ির স্পিড বাড়ায়। রাস্তার পাশে ঘেঁষে থাকা গাছগুলো যেন নিজেরাই ছুটে পিছনে চলে যাচ্ছে। ইফরাত সবকিছুর ফাঁকে সিনথিয়া দিকে তাকায়, মুখটা ভারী থতমতে, যেন বিশেষ কিছু নিয়ে ভাবছে। ইফরাত গাড়ি চালানোর ফাঁকে একবার বলে, ভয় পাচ্ছ? ওইটুকু কথাও সিনথিয়া কেঁপে ওঠে। সে ইফরাতের দিকে তাকায়, ইফরাতের দৃষ্টি আবারও লুকিং গ্লাসে। সিনথিয়া অবাক চোখে তাকায়। এই মানুষটা কি মন পড়তে জানে? এত সবকিছু কি করে ধরা পড়ে তার চোখে? চুপচাপ সে বসে সে মাথা নাড়ে। ইফরাত এর ফাঁকে আবার বলে, ভয়ের কিছু নেই। সিনথিয়া জানে একজন এসপির পাশে থাকা মানে সে যতটা নিরাপদ। তবে পিছনের মানুষগুলো কেন পিছু নিচ্ছে? কারণ কি ইফরাত নাকি সে? ইফরাত পাশ ফিরে সিনথিয়ার দিকে তাকায়, তারপর বলে, ব্রেক রেডি। সিনথিয়া ইফরাতের চোখের দিকে তাকিয়ে, এখন ব্রেক কেন দিবে? থেমে গেল তো পিছনের লোকগুলো এসে ধরবে। তাহলে প্রশ্নগুলো মনে মনে ভাবে আর মাথা নাড়িয়ে সম্মতি দেয়। চলন্ত গাড়ি সাইড করে ব্রেক চেপে দেয় ইফরাত। পিছনের গাড়ি ছুঁই ছুঁই। দুর্ঘটনা না এড়াতে সাইড কেটে সামনে চলে যায় পিছনের গাড়ি। ইফরাত গাড়ি স্টার্ট দেয়, আবার গাড়ির চাকা পাঞ্চার করার জন্যই গাড়িটিকে সামনে আনা দরকার। পিছনে গাড়িতে কতজন আছে কি উদ্দেশ্যে বোঝা যাচ্ছে না। গাড়ি থামায় মুখোমুখি হওয়ার আগেই ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার। একা হলে তার কোনো দুশ্চিন্তা ছিল না, তবে পাশে থাকা মেয়েটি এখন তার দায়িত্বে। ইফরাত গাড়ির স্পিড বাড়ায়, পাশাপাশি হয়ে দেখার চেষ্টা করে গাড়িতে ঠিক কতজন আছে। থাই গ্লাসের কারণে পিছনে সব আবছা। সামনে গাড়ির চাকা বরাবর রিলের ভাব ত্যাগ করে। গাড়ি থেমে যায়, নিজের গাড়ির দরজা ঠেলে বের হয় ইফরাত। সামনে গাড়ির লোকগুলোতে গাড়িতেই বসে আছে। ইফরাত জানালা দিয়ে নিচু হয়ে উকি দেয়। ভিতরে সিনথিয়া চুপচাপ বসে আছে। ইফরাত বলে, শুয়ে পড়ো। গাড়ির ওপাশ থেকে গলার সুর শোনা যায় না, ইশারায় ঠিকই বুঝে। ইফরাত এখনো জানালায় দাঁড়িয়ে। ইফরাতের সিটে মাথা রাখে সিনথিয়া। জানালায় দাঁড়িয়ে থাকা ইফরাত উঁচু সুরে বলছে, গাড়ি থেকে নামবে না ওকে? সিনথিয়া মাথা জাগায়। ইফরাত চলে যায়, তবে বিশ্বক্ষণ তার মন সায় দেয় না। কেন যেন শুয়ে থাকতে পারে না সে। কি হচ্ছে দেখার আগ্রহে চোখে তৃষ্ণা জেগে যায়। সে উঠে বসে। সামনে গাড়ি থামানো। ইফরাত কৌশলে এগিয়ে যাচ্ছে। সামনের গাড়ির লুক কেউ দেখা যাচ্ছে না, আবার গাড়ি থেকেও নামছে না। ইফরাত ওই গাড়ির জানালার কাছে যায় সাবধানে। রিভলভারের 2টো বুলেট অলরেডি শেষ, বাকি 4টা সে বিনা কারণে ব্যবহার করবে না। রিভলভার ত্যাগ করে সামনের দিকে গাড়ি দিকে যায় ইফরাত। জানালার টোকা দেয়। রিভলভার ত্যাগ করা দেখা সাইড গ্লাসে নামিয়ে দেয় গাড়ির ভিতরের কেউ। ইফরাত গমগমে গলায় বলে, ওদের কাছে কোনো অস্ত্র নেই, যা আছে তা দিয়ে রিভলভারের সামনে টিকতে পারবে না। তারা সকলে হাত ওপরে তুলে এক হাতে রিভলভার ধরে থাকে, সাথে গাড়ির দরজা খুলতে বলে ইফরাত। সাথে সাথে দরজা লক করে ভিতরে কেউ, সাথে সজোরে লাথি মারে গাড়ির দরজায়। ইফরাতের হাতে রিভলভার ছিটকে পড়ে যায় নিচে।
পাশের দরজা দিয়ে বাকিরা বেরিয়ে সামনের দিকে প্রাণপণে ছুটে। রাস্তায় সিটকে পড়ে রিভলভার তুলে তাদের পিছনে ছুটে ইফরাত। একদিকে সিনথিয়া একা গাড়িতে বসে থাকে, জানালায় তাকিয়ে দেখে নেয় পুরো পরিবেশ। চারপাশটা প্রায় জনমানব শূন্য, কোনো গ্রাম পরিবেশ। মাঝখান দিয়ে রাস্তার দুই পাশে কোনো ক্ষেত হবে, আশেপাশে কোনো বাড়িঘর নেই, রাস্তা নেই কোনো লাইট। একা যানবাহন শূন্য জায়গায় গাড়িতে বসে তার ভয় লাগতে শুরু করে। তবে অপেক্ষা ছাড়া তার কোনো করার উপায় নেই। সে সামনে তাকিয়ে অধর আগ্রহী তাকিয়ে থাকে, কোনো লোকজন পিছু নিল নাকি। ধরার চেষ্টা করলো, আবার পালিয়েও গেল। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।